নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার 25শে এপ্রিল 2026। বাকচক্রে নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে 259তম সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আমাদের এই অনুষ্ঠান শুরু করছি। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় এবং বক্তা অপরিবর্তিত এই জন্য বলছি যে স্বামী বিবেকানন্দ রিলেটেড চর্চাই তো আমরা করে আসছি, কিন্তু আমাদের প্রথা অনুযায়ী যেহেতু আজকে মাসের শেষ শনিবার, আজকের দিনের বক্তৃতাটা শ্রী মায়ের চরণে উৎসর্গীকৃত। বক্তা শ্রী তরুণ গোস্বামী, যার পরিচয় নিষ্প্রয়োজন। সুতরাং আজকে অযথা আমার সময় নষ্ট না করে, তবে একটা কথা, যে আজকে প্রার্থনা সঙ্গীতের একটু পরিবর্তন, যেটা আমরা করে থাকি প্রতি মাসের শেষে। আজ প্রার্থনা সঙ্গীত, পরিবর্তিত প্রার্থনা সঙ্গীত, সেই রবীন্দ্রসঙ্গীত যেটি গেয়েছেন আমাদের বাকচক্রে সেই প্রবীণতম সদস্য শ্রী রমেশ বন্দ্যোপাধ্যায়ের ছোট কন্যা, যিনি এখন আমেরিকা নিবাসী। তো তিনি একবার এসে এখানে রেকর্ড করে গেছিলেন এবং আমরা যথেষ্ট প্রশংসাও পেয়েছি আপনাদের কাছ থেকে এই গান সম্বন্ধে। সেই গানের গায়িকা হচ্ছে শ্রীমতী অনুরূপা চক্রবর্তী। তার সেই গান প্রার্থনা সঙ্গীত শুনে আমাদের অনুষ্ঠান শুরু করি। নমস্কার, ভালো থাকবেন। জীবন যখন শুকায়ে যায়, করুণা ধারায় এসো, সকল মাধুরী লুকায়ে যায়, গীত সুধারসে এসো। জীবন যখন শুকায়ে যায়, করুণা ধারায় এসো। কর্ম যখন প্রবল আকার, গরজি উঠিয়া ঢাকে চারিধার। কর্ম যখন প্রবল আকার, গরজি উঠিয়া ঢাকে চারিধার। হৃদয় প্রান্তে হে জীবননাথ, শান্ত চরণে এসো। জীবন যখন শুকায়ে যায়, করুণা ধারায় এসো। আপনারে যবে করিয়া কৃপণ, কোণে পড়ে থাকে দিনহীন মন। দুয়ার খুলিয়া হে উদারনাথ, রাজ সমারোহে এসো। বাসনা যখন বিপুল ধুলায় অন্ধ করিয়া অবধি ভুলায়, বাসনা যখন বিপুল ধুলায় অন্ধ করিয়া অবধি ভুলায়। ওহে পবিত্র, ওহে অনিদ্র, রুদ্র আলোকে এসো। জীবন যখন শুকায়ে যায়,
করুণা ধারায় এসো। সুধীবৃন্দ, শ্রীরামকৃষ্ণ স্বামীজির মধ্যে ভারত প্রেমের ভাবটি ঢুকিয়ে দিয়েছিলেন এবং সাধারণ যে মানুষ যারা ইংরেজ আমলে অবহেলিত, লাঞ্ছিত, শোষিত, তাদের উন্নতি কিভাবে করা যায় সে সম্বন্ধে একটা ধারণা স্বামীজিকে দিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পর স্বামীজি ভারত ভ্রমণে বের হন এবং দেখেন রক্তাক্ত এবং অশ্রুময় ভারতবর্ষকে। ভারতবর্ষে যে সাধারণ মানুষ তারা কিভাবে ইংরেজদের দ্বারা এবং আমাদের দেশের উচ্চশিক্ষিতদের দ্বারা অত্যাচারিত হচ্ছেন সে বিষয়ে স্বামীজির একটি পরিষ্কার ধারণা ছিল। এবং তিনি যখন বিলেত থেকে প্রথমবার ফেরেন 1897 সালে, তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে সেবা কাজের মধ্যে দিয়ে তিনি একটি নতুন সন্ন্যাসী সংঘর গোড়াপত্তন করেন। গোবিন্দ সদাশিব ঘুরি তার গ্রন্থ ইন্ডিয়ান সাধুজে বলছেন যে সোশ্যাল সার্ভিস অফ ভেরিয়াস কাইন্ডস has now come to be recognized as a legitimate and important objective of ascetic and monastic life. সমাজ সেবা যে সাধু জীবনের একটি অঙ্গ, সেটা ভারতবর্ষের সবকটি সন্ন্যাসী প্রতিষ্ঠান এখন স্বীকার করে নিয়েছে। স্বামীজির যেই কাজ ভাবার কোনো কারণ নেই যে তার গুরু ভাইরা সবাই সমর্থন করেছিলেন। স্বামী যখন আমেরিকায় ছিলেন তখন ছবি এলো কলকাতায়, স্বামী বিবেকানন্দের ছবি, ওপরে লেখা স্বামী বিবেকানন্দ, তলায় লেখা ডিসাইপল অফ লর্ড শ্রীরামকৃষ্ণ, ছবি এলো। হরমোহন মিত্র এবং স্বামী প্রেমানন্দজি প্যাম্পলেট ছাপিয়ে ফেললেন। ছাপিয়ে ফেলে তারা বললেন যে নরেন বেঁচে থাকতেই তাকে মানত না, এখন মানবে না সেটাই স্বাভাবিক। আমরা হিস্টোরিক্যালি কোনো আলোচনা করি না এবং যেহেতু প্রেমানন্দজি ডাইরেক্ট ডিসাইপল, তাই জন্য আমরা কিছু বিরুদ্ধেও বলি না, এটা ভারতবর্ষ বলে। কিন্তু আর ইম্প্যাক্টটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কি হয়েছিল ভাবুন। স্বামীজি আমেরিকায় প্রতাপ মজুমদারের নেতৃত্বে ব্রাহ্মরা বলতে শুরু করে দিয়েছেন এবং পাদ্রীরা বলছেন এই লোকটি এখানে কথা বললেও এর দেশে কোনো স্ট্যান্ডিং নেই। স্বামীজির মা ভুবনেশ্বরী দেবীকে নিয়ে তারা নানা কুকথা বলেছেন। সেই সময় প্যাম্পলেটটি বেরোলো। এদের ধারণাই ছিল না যে এর ওপর কি ইম্প্যাক্ট হতে পারে। স্বামীজি বিদেশে আছেন, স্বামীজি বিদেশে কিভাবে বিপদে পড়তে পারেন তার কোনো ধারণাই ছিল না। আমার কাছে সেই প্যাম্পলেটটাও আছে, এই ছবিটাও আছে। আমরা তো ভারতবর্ষের লোক, তো সবসময় একটা ইংরেজিতে কথা আছে, উই আর ইন দ্য হ্যাবিট অফ পুটিং দ্য ডাস্ট আন্ডার দ্য কার্পেট। আমরা করি সব সময়। স্বামী যোগানন্দজি তিনি প্রশ্ন তুললেন 1 মে 1897 সাল, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার দিন, তুমি কি করে জানলে এটা ঠাকুরের ভাব? এটা তোমার বিলিতি মতে হচ্ছে। তারপর স্বামীজি বক্তৃতা করেন, যোগানন্দজি সহায়তা পান, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়। মাস্টার মশাই স্বামীজি ঠাকুরকে কাছ থেকে দেখেছিলেন। ঠাকুরকে সঙ্গে আমাদের পরিচয় কথামৃতর মাধ্যমে। কথামৃতকে শঙ্করী প্রসাদ বসু বলেছেন সর্বোচ্চ জীবনী সাহিত্য। কথামৃত পড়ে সবচেয়ে বেশি যুবক রামকৃষ্ণ সঙ্গে যোগ দিয়েছেন। মাস্টারমশাই প্রশ্ন করেছেন যে এই যে সেবা কাজ, এটি ঠাকুরের মত নয়। ঘর ছেড়েছে সাধুরা, ঘর তো ছেড়েই দিলাম, তাহলে আবার সেবা করব কেন? জপ ধ্যানে ডুবে থাকবো। আর ঠাকুর বলেছিলেন যে কাজটাই জপ। শুধু স্বামীজি পূর্ণ সমর্থন পেয়েছিলেন মার কাছ থেকে। এবং এই যে রামকৃষ্ণ ভাব আন্দোলন, যে ভাব আন্দোলনটিকে ক্রিস্টোফার ইশারুট আমাদের সময়কার শ্রেষ্ঠ ধর্ম আন্দোলন বলে বর্ণনা করছেন, স্বামী গম্ভীরানন্দজির লেখা হিস্ট্রি অব দি রামকৃষ্ণ মঠ এবং মিশনের ভূমিকায় সেটি মাকে দেখে বোঝা যায়।
তিনি সমর্থন করেছেন প্রত্যেকটি জিনিসকে। স্বামীজি যে কাজ করেছেন, মা সে কাজের সমর্থন পেয়েছেন। তার থেকেই বোঝা যায় যে রামকৃষ্ণ মিশনের যে কাজ, সেই কাজের মধ্যে ঠাকুরের আশীর্বাদ এবং ঠাকুরের নির্দেশ রয়েছে। স্বামীজি নিজে বলছেন, দিস মঠ represents the physical body of Sri Ramakrishna. He is always present at the mott. The instructions of the mott are the instructions of Sri Ramakrishna. Ones who worship them worship him as well. One who disregards them disregards our Guru. সারদা মা, আমি পরের ঘটনা থেকে পিছনে আগের ঘটনাগুলো পরে বলবো। বেলুর মঠের জমি কেনা হয়েছে। স্বামী ব্রহ্মানন্দের অনুরোধে 28 মার্চ 1898 সাল মা জমিতে পা রাখেন। এবং জমিতে, বেলুর মঠে কোথায় জমি হচ্ছে, তখন তো বেলুর একটা গ্রাম, সেই গ্রামের সেই জমিতে তিনি পা রাখেন। তারপর নভেম্বর মাসের 22 তারিখে ওই বছর তিনি ঠাকুরের ছবি রেখে বেলুর মঠে পুজো করেন। এবং স্বামীজি মাকে বলেন যে তোমার জায়গা, তুমি এখানে যেমন করে ইচ্ছে ঘুরে বেড়াবে। মা বেলুর মঠে কয়েকবার এসেছেন, দুর্গাপুজোর দিন এসেছেন, বেলুর মঠে নীলাম্বর বাবুর বাগান বাড়িতে রাত্রিও কাটিয়েছেন। এবং রামকৃষ্ণর এর থেকেই রাম সংঘর যে সংঘ যে কাজ করবে সেটিকে মা সমর্থন জানালেন। মা যখন বেনারসে গেলেন, সেই বেনারসে গিয়ে স্বামী শুভানন্দজির তৈরি করা বেনারস সেবাশ্রমে তিনি 10 টাকা প্রণামী দিয়ে এসেছিলেন। সে প্রণামীটি এখন রাখা আছে সেবাশ্রমে। এর থেকে বোঝা যায় যে সেবা কাজে তার কতখানি সমর্থন ছিল। সেবা কাজ কেন? শুভানন্দজি, চারুবাবু, তিনি দেখেছিলেন বেনারসে যারা আসেন, তীর্থ করতে আসেন, তারা যখন অসুস্থ হয়ে পড়েন, তাদের হাসপাতালে নিয়ে যাবার কেউ থাকে না, তারা পথ মধ্যে পড়ে থাকেন। এবং তারা সেভাবে রামকৃষ্ণ বয়েজ হোম করেছিলেন। স্বামীজি তার আশীর্বাদ করেন, সেটি বর্তমানে সেবাশ্রম হিসেবে তৈরি হয়েছে। সেবা করার মধ্যে দিয়ে এটি জীবনকে উপলব্ধি করা যায়, এটি সম্পূর্ণ নতুন ধারণা ছিল। স্বামী কল্যাণানন্দ এবং স্বামী নিশ্চয়ানন্দ তারা কঙ্খলে সেবাশ্রম খোলেন এবং তার মধ্যে দিয়ে নিয়ত সেবা কাজ হতে থাকে। যারা স্থানীয় সন্ন্যাসী ছিলেন তারা তাদের ভাঙি সাধু বলতেন, কারণ এরা সাধারণ মানুষের মলমূত্র পরিষ্কার করছে, হোমিওপ্যাথি চিকিৎসা করছে, ছোট ছোট ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা করছে। অতএব এটা সাধু জীবনের কাজ নয়। এবং পরে তারা সমর্থন জানিয়েছিলেন, তার যিনি মণ্ডলেশ্বর তিনি সম্মান করেছিলেন। এবং বর্তমানে যখনই উত্তরাঞ্চলে কোনো সাধু সমারোহ হয় তাতে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীর আমন্ত্রণ পান এবং তারা সেই সভার শোভা হয়ে বর্ধন করেন। কিন্তু মা এই সব কাজকে সমর্থন করেছিলেন। বেলুর মঠের যে জমি সেটি দেখতে এলেন এবং পরে ঠাকুরের পুজো করলেন। স্বামীজি ঠাকুরের যারা শিষ্য ছিলেন, স্বামী শিবানন্দজি, স্বামী ব্রহ্মানন্দজি, স্বামী প্রেমানন্দজি, এরা বহুবার দেখেছেন যে বেলুর মঠের জমিতে রাত্রিবেলা শ্রীরামকৃষ্ণ ঘুরে বেড়াচ্ছেন। তাই জন্যে তারা খুব যত্ন করে চোর কাঁটা পড়ে থাকতো সেগুলোকে সরিয়ে দিতেন যাতে ঠাকুরের পায়ে কখনো না বাঁধে। ঠাকুর স্বামীজির মধ্যে দিয়ে কিভাবে সমাজ সেবার মধ্যে আত্মান ও মোক্ষার্থম জগৎ দ্বিতায়চ, এই জগতের যে হিত এবং সেটাই যে আমাকে মুক্তি দেবে সেটি শিখিয়েছেন। এবং স্বামীজি বিদেশ থেকে নিবেদিতাকে নিয়ে এলেন এখানে স্কুল খোলার জন্য। ডিডিক্কার পড়ে গিয়েছিল, খবরের কাগজগুলো আমরা পড়ি না তখনকার দিনে, যে মেম সাহেব এখানে স্কুল খুলবেন। ম্লেচ্ছ তিনি আমাদের কি বোঝেন সংস্কৃতির। একে স্বামীজি কায়স্থ ছেড়ে তা একজন ম্লেচ্ছকে নিয়ে এসে উত্তর কলকাতার মতো রক্ষণশীল জায়গায় স্কুল খোলা হলো। একটি ছাত্রী স্কুলে আসেননি কয়েকদিন, নিবেদিতা ঘোড়ার গাড়ি নিয়ে তার বাড়িতে গেছেন। ঘোড়ার গাড়িতে বাড়ির কার্নিশ একটু চটে গিয়েছিল। সেই বাড়ির যারা গৃহকর্তা ছিলেন
নিবেদিতাকে বাধ্য করেছিলেন সেইটাকে রিপেয়ার করাতে। এত অপমান! নিবেদিতার মাইগ্রেন হতো, সেই মাইগ্রেনের জন্য তিনি মাঝে মাঝে গিয়ে বারান্দায় দাঁড়াতেন, কিন্তু আশেপাশের মানুষ যেই তাকে দেখতে শুরু করতো তিনি ঘরের মধ্যে চলে যেতেন। কারণ মেম সাহেব তিনি স্কুল খুলেছেন, তিনি আবার বারান্দায় দাঁড়িয়ে আছেন, এ সম্বন্ধে সমাজ ভালো চোখে নেয়নি। আর একটা কথা মনে রাখতে হবে, আমরা যে সমাজ, আমরা বলি না কথায় কথায় যে আগেকার সমাজটা খুব ভালো ছিল, এখন সব গোল্লায় চলে গেছে। আগেকার দিনের সমাজ উত্তর কলকাতার কি কুৎসিত ছিল ভাবা যায় না। তার যে বর্ণনা আছে, তার যা বই আছে, সেটি আজকে আলোচনার বিষয় নয়। কিন্তু যখন নিবেদিতা স্কুল খুলছেন, সেটি সমর্থন জানিয়েছিলেন মা, নিজে উপস্থিত ছিলেন কালী পুজোর দিন 1898 সাল, এবং স্বামী শারদানন্দজি, স্বামী ব্রহ্মানন্দজি উপস্থিত ছিলেন সেখানে, এবং সেইখানে মা থেকে আশীর্বাদ করেছিলেন এখানে যে মেয়েরা পড়বে তারা আদর্শ নারী হয়ে উঠবে। ভারতী প্রণা মাতাজি তিনি মিডওয়াইফারি পড়তে গেলেন ডাফরিন স্কুলে, তুমুল সমালোচনা শুরু, ব্রাহ্মণের মেয়ে কি কথা। মা বললেন এতে আমাদেরই তো উপকার হবে, এবং ভারতী প্রণা মাতাজি সেখানে পড়লেন। মাকে আমরা দেখব সব সময় তিনি স্বামীজির কাজকে সমর্থন করছেন। ধরুন নিবেদিতা, অলি সেরাবুল এবং জেসোফিন ম্যাকলাউড, এরা তো কেউ সাধারণ নারী ছিলেন না। নিবেদিতার যে স্কুল উইম্বলডনে, সে স্কুল তখনই বিখ্যাত হয়ে গিয়েছিল। নিবেদিতা খুব দামি শিক্ষয়িত্রী ছিলেন। অলি সেরাবুল তিনি নারী আন্দোলনের, আমেরিকাতে উইমেন সাফারেজ মুভমেন্ট, নারীদের ভোটাধিকারের যে আন্দোলন, সে আন্দোলনের নেত্রী ছিলেন। স্বামীজির মাকে যে 15 জন আমেরিকান নারী চিঠি লেখেন যে গতকাল আপনার ছেলে অর্থাৎ 14ই সেপ্টেম্বর 1893 সাল ভারতের নারীদের ওপর বক্তৃতা করেছেন, আপনি তার মা, আমরা আপনাকে অভিনন্দন জানাচ্ছি এই রকম একটি সন্তানের মা হবার জন্যে। আমেরিকানরা তো চিঠি লিখেছিল, সেই চিঠি গৌরমোহন মুখার্জির সাথে এসেছিল। তো স্বামী মা তাদের গ্রহণ করলেন। ভাষা জানেন না, সেই অবস্থায় গ্রহণ শুধু নয়, তাদের সঙ্গে এক থালা থেকে খাবার খেলেন। সমালোচনা হতে পারত, সেই সমালোচনাটা তিনি গায়ে মাখেননি। সুনীল গঙ্গোপাধ্যায় আমাকে প্রায় বলতেন যে শ্রীরামকৃষ্ণ তার জীবিতকালে নানাভাবে সমালোচিত হয়েছেন স্বামীজিও, মাকে কেউ সমালোচনা করতে সাহস পায়নি। তখনকার দিনে যে খবরের কাগজ ছিল, ধরুন মেয়েদেরই একটা খবরের কাগজ ছিল বামাবোধিনী পত্রিকা বলে, সেখানে নারী স্বাধীনতার নানা কথা বলা হয়েছে। একটি লাইন মার বিরুদ্ধে সমালোচনা, এই ঘটনাটা তো সমালোচনা হতে পারত যে মা হিন্দু ব্রাহ্মণের বিধবা, একে হাতে বালা পড়ছে, একটা গড়িত অপরাধ। তার মধ্যে আবার বাড়িতে 3টে ম্লেচ্ছকে এনে ভাড়া বাড়িতে তিনি তাদের সঙ্গে খাচ্ছেন, বসে তাদের সঙ্গে কথা বলছেন, গল্প করছেন, যদিও কেউ কারুর ভাষা জানেন না। এই যে কেউ কারুর ভাষা না জেনে কমিউনিকেট করা যায়, এটা একটা অদ্ভুত ব্যাপার। সোহরাব মোদি তিনি মহারাষ্ট্র থেকে মার কাছে দীক্ষা নিতে এসেছিলেন। দেখুন এখন জিনিসটা বুঝতে পারবেন না, কিন্তু তখনকার দিনে মহারাষ্ট্র থেকে কলকাতায় এসে একজন পার্সি তিনি একজন হিন্দু মহিলার কাছে দীক্ষা নেবেন, এ স্বপ্নেও কল্পনা করা যায় না। তিনি এসেছিলেন, মার সেদিন শরীর ভালো নয়, তার কাছে খবর যায় একটি পার্সি দীক্ষা নিতে এসেছেন। মা তখন তাকে ডেকে পাঠান। সেবক যিনি ছিলেন তিনি শারদানন্দজিকে প্রশ্ন করেন যে মার তো শরীর ভালো নেই, তাহলে কি একে ওপরে যেতে দেওয়া উচিত? শারদানন্দজি বলেন যে মার যখন ইচ্ছে হয়েছে তখন আমি না বলার কে। এই যে দীক্ষা দিয়েছিলেন সোহরাব মোদিকে, কি করে জব করাটা শেখালেন, আমার খুব মাঝে মাঝে জানতে ইচ্ছে করে। সোহরাব মোদি এই কথাটা দিলীপ কুমারকে বলে গিয়েছিলেন। দিলীপ কুমারের একটি বক্তৃতা ইউটিউবে পাওয়া যায়, যেখানে তিনি সোহরাব মোদির কথা বলছেন এবং এই ঘটনাটা করে উল্লেখ করেছেন। কিন্তু জব করতে তো শিখিয়েছিলেন, কি করে জব করতে হবে, কি মন্ত্র বলতে হবে, কিচ্ছু তো জানেন না। দ্বিতীয় কথা, তিনি অবগুণ্ঠনমতী মহিলা ছিলেন, তিনি তো স্বামীজির সামনেই কখনো ঘোমটা খোলেননি, গিরিশচন্দ্রের চোখাচোখি হয়ে গিয়েছিল, কিন্তু তিনি তো অবগুণ্ঠনমতী। স্বামী
স্বামীজি তার পায়ে হাত দিয়ে প্রণামও করতেন না। যখন চলে গেছেন তখন সেই জায়গাটায় দাঁড়িয়ে সাষ্টাঙ্গে প্রণাম করে ধুলি মাথায় মেখেছেন। কিন্তু সোহরাব মোদীকে কি করে মন্ত্র শেখালেন এবং সোহরাব মোদী পরিপূর্ণ হয়ে ফিরে গেলেন। যখন চলে যাচ্ছেন মা বলছেন যে যাই বলবে না, বলবে আসি। ভাষা অন্তরায় হয়ে দাঁড়ায়নি। ছোট শিশুদের এটি হয়। দেখবেন বিভিন্ন ধর্মের বিভিন্ন দেশের 5টি শিশু যদি থাকে তারা খেলা করে, কিন্তু প্রাপ্তবয়স্ক লোকের হয় না। আর সোহরাব মোদী তো ফেলনা মানুষ ছিলেন না। বম্বে স্টেজের তিনি একজন উজ্জ্বল নক্ষত্র। তখনই তিনি বিখ্যাত হয়ে গেছেন, যদিও যুবক, কিন্তু তখনই তিনি বিখ্যাত হয়ে গেছেন। তিনি সুদূর মুম্বাই থেকে এসছেন মার কাছে দীক্ষা নেবেন বলে। মা তাকে দীক্ষা দিয়েছেন, মা তাকে মন্ত্র দীক্ষা দিয়েছেন। এই নয় যে দেখা করে চলে গেলেন, মন্ত্র দীক্ষা দিয়েছিলেন মা। সেটি সম্ভব হয়েছিল তার প্রখর ব্যক্তিত্বের জন্য। আমি বিশ্বাস করি যে আটপৌরে জীবনের মধ্যে দিয়ে যে ঈশ্বরের সান্নিধ্য লাভ করা যায়, সেই কারণেই ঠাকুর মাকে রেখে গিয়েছিলেন। এবং দুপুর বেলায় বা অন্য সময় মাকে তিনি শিক্ষা দিয়েছেন। ঠাকুর কিন্তু শিক্ষা না দিয়ে কোনো জিনিস করার লোক নয়। ভাবার কোনো কারণ নেই যে ঠাকুর সবাইয়ের কাছে সবকিছু বলেছেন, বলেননি। গিরিশচন্দ্রকে তিনি আপন করে নিয়েছিলেন কারণ গিরিশচন্দ্রের সেবার একটা ব্যাকগ্রাউন্ড ছিল। তিনি নামকরা হোমিওপ্যাথ ছিলেন। স্বামীজি ছোট বয়স থেকেই বাড়িতে যারা আসতো তাদের সবকিছু দিয়ে দিতেন, একবার ছোট্ট বয়স থেকে। ফলে যাদের ভেতর থেকে এই দেওয়ার অভ্যেস নেই, ঠাকুর তাদের নিতেন না। এবং সারদা মাকে তিনি, আমার দৃঢ় বিশ্বাস, কোনো বই তো লেখা হয়নি, কারণ তারা বলেননি। স্বামীজি তাও বলেছেন যে কাশীপুরে তিনি ছুঁয়ে দিলেন, মনে হলো একটা ইলেকট্রিক শক আমার দেহে প্রবেশ করছে, তাকে বলতে যাবো, দেখি তিনি কাঁদছেন, তোকে সব দিয়ে আমি ফকির হলাম। মা তো তাও কোনোদিন বললেন না যে ঠাকুর কি শিখিয়েছেন। দক্ষিণেশ্বরে কখন দুজনের দেখা হতো তাও বললেন না, দেখা হতোই। কারণ ব্যক্তিত্ব এইভাবে তৈরি হয় না। ব্যক্তিত্ব একটা সাইকোলজিক্যাল প্রসেস। এবং ব্যক্তিত্বটা কি, তিনি কি ডিসিশনসগুলো নিচ্ছেন। স্বামীজি যে জ্যান্ত দুর্গা বলেছেন, বেলুড় মঠে তো তিনি একবারই দুর্গা পুজো করেছিলেন এবং মার নামে সংকল্প হয়, কারণ বাকি সবাই সন্ন্যাসী হয়ে গেছেন। মার নামে সংকল্প হয় এবং পুরুষ চালিত একটি প্রতিষ্ঠান, তার মাথায় বসে রয়েছেন একজন নারী। আমাদের বন্ধু ডক্টর জয়শ্রী মুখোপাধ্যায়, ইতিহাসের ছাত্রী, হরিদাস মুখোপাধ্যায়ের কন্যা, তার কাজ হচ্ছে 1893 থেকে 1920 রামকৃষ্ণ মিশন। 1902 থেকে স্বামী যখন চলে গেলেন, তার থেকে 1920, এই 18টি বছর মা রামকৃষ্ণ মিশনকে নেতৃত্ব দিয়েছেন। এবং এই সময় রামকৃষ্ণ মিশন সবচেয়ে বিপদে পড়েছিল। সেই বিপদটা কি, সাহেবরা ভাবতে শুরু করলেন এটি বিপ্লব প্রতিষ্ঠান। এবং 1916 সালে লর্ড কারমাইকেল তার বক্তৃতায় বললেন এই প্রতিষ্ঠানটিকে অবিলম্বে বন্ধ করে দেওয়া প্রয়োজন। যদিও তার আগে রামকৃষ্ণ মিশন নানা সমাজ সেবার সঙ্গে যুক্ত, স্বামীজির জীবিতকালেই প্লেগের সেবা, কিন্তু কারমাইকেল তা বললেন না। এরও একটি ব্যাকগ্রাউন্ড আছে। 1910 সাল থেকে সাহেবরা বলতে শুরু করেন যে শ্রীরামকৃষ্ণ যে মা করছেন, ওই মা আসলে ভারত মাতা, ব্যক্তিগত মা কালী নয়। এবং যে আপামর জনসাধারণকে তিনি জাগরণের কথা বলছেন, এটাই ভারতের স্বাধীনতা সংগ্রাম। কারণ সাহেবরা ঠিক করেছিল কি, কিছু কিছু মানুষ ইংরেজি শিক্ষা পাবেন, কিছু কিছু মানুষ চাকরি বাকরি করবেন, তারাই সমাজের সমাজপতি। সাধারণ মানুষ অবহেলায় অবজ্ঞায় জীবন কাটাবে। নটি বিনোদিনী সম্বন্ধে ঠাকুর বলেছিলেন গিরিশচন্দ্রকে, তুমি ওকেও কিছু দিও। মানে তখন একটি বারবনিতার কন্যা, তিনি অভিনয় করছেন, তিনি রেমুনারেশন পাবেন, এর স্বপ্নেও কল্পনা করা যায় না। তাই জন্য সাহেবরা 1910 সাল থেকে বলতে শুরু করলো যে এই লোকটি হচ্ছে বিপ্লব আন্দোলনের নেতা। এবং যখন সিডিশন কমিটি রিপোর্ট তৈরি করলো,
তারা বলল গদাধর চট্টোপাধ্যায় অ্যালিয়াস শ্রীরামকৃষ্ণ, তিনি হচ্ছেন ফাদার অফ রেভলিউশনারি মুভমেন্ট ইন বেঙ্গল, কারণ তিনি মানুষের মধ্যে ভালোবাসার এবং শ্রদ্ধার ভাবটি জাগিয়ে দিচ্ছেন। 1916 সালে কারমাইকেল বক্তৃতাই দিলেন, বললেন বন্ধ করে দেওয়া উচিত, বড় লাট তো। মা, সে খবর মার কাছেও এলো। মা স্বামী ব্রহ্মানন্দজিকে বললেন, তুমি গিয়ে একবার কথা বলো, একবার বুঝিয়ে বলো না কি হয়। ইংরেজরা যখন কোনো অর্ডার দেয়, কখনো সেই অর্ডারকে উইথড্র করার জন্য স্টেটমেন্ট দেয়নি, কোথাও পাবেন না। নন্দকুমারকে বেআইনিভাবে ওয়ারেন হেস্টিংস ফাঁসি দিয়েছিলেন, পরে কি বলেছি আমি ভুল হয়েছিল ফাঁসি দেওয়া, তাকে বলেননি। কারমাইকেল কিন্তু চিঠি লিখে নিজের ভুল স্বীকার করেছিলেন এবং বলেছিলেন যে যা বলেছি এটা ঠিক নয়, এটি মা করেছিলেন। এবং রামকৃষ্ণ মিশন যে বিপ্লব আন্দোলনের যারা বিপ্লবী এসছেন, মা তাদের প্রত্যেককে গ্রহণ করেছেন। যদি ব্রহ্মানন্দজিকে বলতেন না দরজা বন্ধ করে দাও, আমাদের তো আধ্যাত্মিক প্রতিষ্ঠান, সেভাবেই স্বামীজি তৈরি করেছেন, কেন এরা আসবে? কিন্তু যখন তিনি দেখেছেন তারা বিপ্লব ছেড়ে আধ্যাত্মিক বিপ্লবে যোগ দিতে এসছেন, মা কাউকে না বলেননি। যদি দরজা বন্ধ করে দিতেন, আমরা ভরত মহারাজকে পেতাম না, আমরা প্রজ্ঞানন্দজিকে পেতাম না, আমরা চিন্ময়ানন্দজিকে পেতাম না। এরা সকলেই যোগ দিয়েছেন এবং তারা বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। দুজন সন্ন্যাসী, আমি নাম করবো না যেহেতু একজন বেঁচে আছেন, তারা সিপিএম এর কার্ড হোল্ডার ছিলেন, তা সত্ত্বেও মিশনের দরজা তার জন্য বন্ধ হয়নি। মিশনে এখনো বহু সন্ন্যাসী আছেন যারা ইসলাম সম্প্রদায়ভুক্ত, আমি না কারুর নাম বলবো না, কারণ ভক্ত তো প্রণাম করতে গিয়ে ভাবে সাধুটা মুসলমান, তাই নাম বলবো না, আপনারা চেনেন তাদের অনেককে। এবং গত বছর তো দুজন সন্ন্যাসী হলেন যারা ইসলাম সম্প্রদায়ভুক্ত। তো মার এই উদারতা, যে ঠাকুর যেটি বলেছিলেন সেটি মা আরো ছড়িয়ে দেন এবং এমন তার ব্যক্তিত্ব ঠাকুর তৈরি করে দিয়েছিলেন। হাতের বালা শুধু খুললেন না, না, মিনার্ভা থিয়েটারে তিনি নাটক দেখতে গেলেন বক্সে বসে, চিকাগোয় দেখতে পাচ্ছেন যদি মিনার্ভা থিয়েটারটা রেস্টোর হয়েছে। আপনারা তো বিভিন্ন জায়গায় যান, একদিন কষ্ট করে বিন স্ট্রিটে যান, একদিন মিনার্ভা থিয়েটারে যান, দেখবেন দুটো বক্স আছে দুদিকে, সেই বক্সে বসে মা 6টি নাটক দেখেছিলেন গিরিশচন্দ্রের পরিচালনায়। সাহস, বিরাট সাহসের দরকার। হিন্দু ব্রাহ্মণের বিধবা, তিনি উইলিয়ামসের সার্কাস দেখতে চলে গেলেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। কোথায় বাগবাজারের বাড়ি আর কোথায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, এখন তো মনে হয় কিছু না, তখনকার দিনের ভাবুন, বিজলি বাতি কয়েকটি রাস্তায়, সেই অবস্থায় মার পায়ে বাতের ব্যথা, তিনি থিয়েটার দেখতে চলে গেলেন এবং হেঁটে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে এসপ্ল্যানেডে এসে গাড়ি করে বাড়ি ফিরেছিলেন। তখন তো গাড়ি নেই, তখন তো আধুনিক 25 লাখ টাকার গাড়ি আসেনি মিশনে, তার তো সম্বল ছিল ভাড়া ঘোড়ার গাড়ি। সেই ভাড়া ঘোড়ার গাড়িতে তিনি থিয়েটার দেখতে গেছেন, তিনি সার্কাস দেখতে গেছেন, ফিরেছেন। এবং এই যে ব্যক্তিত্ব তৈরি করেছিলেন ঠাকুর, তারও একটি ঐতিহাসিক প্রেক্ষিত ছিল। প্রেক্ষিতটা হচ্ছে যে ভারতীয় মেয়েদের উপর যে পুরুষের অত্যাচার, সেটি স্বামীজি একটি চিঠিতে লিখেছেন। এই যে ঠাকুর মেয়েদের পোশাক পরতেন, কারণ তার এবার মাতৃভাব, ওই একটা চিঠিতেই স্বামীজির পাওয়া যায়, স্বামী রামকৃষ্ণানন্দজির লেখা চিঠি 1895 সালে আমেরিকা থেকে, যে এবার তার মাতৃভাব, তাই জন্যই তিনি এটি পড়েছেন। এবং ভারতবর্ষ কি করেছে, মেয়েদের পায়ে দোলেছে আর জাত জাত করে গরিবদের অত্যাচার করেছে। এই যে মেয়েদের পায়ে দোলেছে, তার থেকে বেরিয়ে আসার জন্যই ঠাকুর বলতেন যে এক পক্ষে একটি পাখি উঠতে পারে না, তাই তার দুটি ডানার প্রয়োজন হয়। ঠাকুর নিজে মহিলাদের সঙ্গে মিশেছেন, যেমন গোলাপ মার সঙ্গে মিশেছেন, যোগিন মার সঙ্গে মিশেছেন, কিন্তু স্বামীজি তো কারোর সঙ্গে মেশার এতে সুযোগ পাননি। স্বামীজি বিদেশে মেয়েদের সঙ্গে মিশেছেন, নিশ্চয়ই মিশেছেন। হেল 4 জন হেল পরিবারের মেয়েদের সঙ্গে মিশেছেন, মেরি হেল, হ্যারিয়েট হেল, ইজাবেল মেকেনলি, হ্যারিয়েট মেকেনলি, মিশেছেন জোসেফিন ম্যাকলাউডের সঙ্গে, মিশেছেন তার দিদি বেটি লেগেটের সঙ্গে, মিশেছেন ক্রিস্টিনের সঙ্গে, মিস ওয়ার্ল্ডোর সঙ্গে, অলিসেরা বুলের সঙ্গে, নিবেইতার সঙ্গে। কিন্তু এদেশে এসে তো স্বামীজি মিশতে পারেননি, কারণ সন্ন্যাসী গেরুয়া পোশাক পরে মেয়েদের সঙ্গে মেশা যায় না, তখন আরও যেত না। স্বামী যখন ঢাকায় গেছেন, তখন ঢাকার দুজন খুব
প্রভাবশালী বারবনিতা স্বামীর সঙ্গে দেখা করতে আসেন। স্বামীজি ঘরে সকলের সঙ্গে বসে গল্প করছেন। তারা যখন আসেন তখন সবাই বলেছিল যে স্বামী দেখা করবেন না। তারা আসেন এবং এসে স্বামীজিকে বলেন তাদের একজন যে আমি খুব হাঁপানির কষ্ট পাই, আপনি যদি আমাকে হাঁপানির কিছু ওষুধ বলে দেন তাতে আমার উপকার হয়। স্বামী তাকে বলেন, মা আমিও সেই কষ্ট পাই, আমারও হাতে কোনো ওষুধ নেই, এবং তার সঙ্গে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে কথা বলেন। এই যে বারবনিতাদের শ্রদ্ধা করা, এটি শ্রীরামকৃষ্ণ দেখালেন। কারণ কলকাতা শহর সম্বন্ধে হুতম প্যাঁচা 1861 সালের নকশায় লিখছেন, আজব শহর কলকাতা, রাঁড়ি বাড়ি জুড়ি গাড়ি, মিথ্যে কথার কি কেতা, এটা ঘুঁটে পড়ে গোবর হাসে কি বিচিত্র একতা, শুধু বক বেড়ালে ব্রহ্মজ্ঞানী বদমাইশির পাতা। এবং ঠাকুর করেছেন, চিঠি গেছে জয়রামবাটিতে এবং আমেরিকায় যে ঠাকুরের তিথি পুজোয় বারবনিতারা আসছেন, এদের বন্ধ করতে হবে। স্বামীজি বলেছেন যে যারা ঠাকুর ঘরে গিয়েও ভেদ বুদ্ধি থাকে, অর্থাৎ তোমরা যাদের ভদ্রলোক বলো তারা যত কম আসে ততই মঙ্গল। মা চিঠি লিখেছিলেন, মা তো লিখতে পারতেন, আমার ডিকটেশন দিতেন। মা চিঠি লিখছেন যে তিনি ওদের জন্য এসেছিলেন, ওরা আসবে, তোমরা না হয় এসো না। এটা কিন্তু বলা সোজা, করা খুব কঠিন। সেই যুগে বলছেন। এবং যে তারা সুন্দরী এবং তিনকড়ি তোমার কাছে আসতেন, তিনকড়ি গান গাইতে পারতেন, খুব কম বেঁচে ছিলেন, খুবই কম বেঁচে ছিলেন। অনেকেই বলেন যারা তিনকড়ি যদি বেঁচে থাকতেন তিনি বিনোদিনীকেও ছাপিয়ে দিতেন তার অভিনয়। টিউবারকিউলোসিসে মারা যান খুব কম বয়সে। তিনকড়ি গান গাইবেন এসে, তিনি এমন গান গাইছেন উদ্বোধনে যে শারদানন্দজি কাজ করছিলেন, তার লেখা বন্ধ হয়ে যায়। যিনি রাঁধুনি ছিলেন তিনি রান্না ছেড়ে চলে আসেন গান শুনতে, যারা ভক্ত ছিলেন তারা বসে গান শুনতে থাকেন। প্রশ্নটা হচ্ছে যে একেবারে উদ্বোধন তো একদম ঠাকুর ঘর এবং মা সেখানে আছেন, তিনি বলছেন যে তুমি ঠাকুরকে গান গেয়ে শোনাও। এই পারমিশন দেওয়াটাই সাংঘাতিক। একজন বারবনি থেকে এই পারমিশন দেওয়া যে তুমি ঠাকুরকে গান শোনাও এবং উচ্চ ঈশ্বরে শোনাও। তিনকড়ির কম বয়স ছিল, তিনি গান শুনিয়েছেন। তারা সুন্দরী ফাম্বল করতেন, মা তাকে বলতেন যে তুমি থিয়েটারে কত কথা বলো, এইখানে ঠাকুরকে সেই পাঠ শোনাও। তারা সুন্দরী তো বারবার মার কাছে যেতেন, তা তিনি গান গাইতে পারেন উচ্চ ঈশ্বরে, যে নাটকে অভিনয় করেছেন সেই পাঠ ঠাকুরকে শোনাচ্ছেন। এ কিন্তু সাংঘাতিক পাঠ, এখন বোঝাই যাবে না, এখন বোঝাই যাবে না যে এর সোশ্যাল ইম্প্যাক্টটা কি। একটি ব্যক্তির মাধ্যমে গোটা সমাজে, নারী সমাজে বিশেষ করে যারা অভিনয় করে তাদের একেবারে এই সম্মান জানানো ভাবা যায় না। কানন দেবী, তিনি তো ওই পাড়ায় জন্মালেও পরে তিনি চলে এসেছিলেন এবং তিনি তার তো কানন দেবী বলা হয়, কিন্তু বাদ বাকি যারা ওই পাড়ায় পড়ে রইলেন, যেমন ইন্দুবালা আঙুরবালা, তারা হাজার বলেও তাদের দেবী বলা গেল না। আঙুরবালা তো সাংঘাতিক গানের গলা ছিল, রেকর্ড রয়েছে তার। তিনি রাজি হলেন না নিজেকে দেবী বলতে, আমি দেবী নই, আমি যেখানে জন্মেছি আমি সেইখানেই থাকবো। এবং এরা প্রত্যেকে, এদের বাড়িতে মার ছবি থাকতো, ঠাকুরের নয়। এখনকার যখন 2026 সালে এই আলোচনা হচ্ছে তখন অনেকেই মনে করবেন যে আলোচনার কি দরকার, কিন্তু 1912 সালে, 1915 সালে, 1916 সালে এই আলোচনা সাংঘাতিক গুরুত্বপূর্ণ। সমাজটাই অন্যরকম। বিনোদিনীকে ঠাকুর দেখা করতে যাবেন গ্রিন রুমে, কলকাতার ভদ্রলোকেরা ঠাকুরকে বললেন যাবেন না। প্রথম কথা, এই মানুষ, এই যে অভিনয় করেছেন তিনি পুরুষ নন, তিনি মহিলা, এবং মহিলাও শুধু নন, তিনি বারবনিতা, বিনোদিনী বারবনিতার মেয়ে ছিলেন। বারবনিতা, আপনি দেখা করতে যাবেন না। এই ছিল সমাজ। গিরিশচন্দ্র দুঃখ করে বলেছিলেন, লোকে বলে অভিনয় কবু নিন্দনীয় নয়, নিন্দার ভাজন শুধু অভিনেতাগণ। কিন্তু সারদা মা যেমন স্বামীজিকে ঠাকুর সেবা কাজের কথা বলেছিলেন, যেমন স্বামীজি প্লেগের থেকে শুরু করে বিভিন্ন সেবা কাজের মধ্যে যুক্ত ছিলেন, তেমনি মাকেও বলেছিলেন এদের দেখার জন্যে। এবং নিজে চলে গিয়ে তিনি একদিকে যেমন সঙ্গ জননী, অন্যদিকে
প্রত্যেকটি সমাজের যা কুপ্রথা ছিল তিনি তার বিরুদ্ধে নীরবে প্রতিবাদ জানিয়েছেন, এবং মানুষকে যে সম্মানের মধ্যে দিয়ে, শ্রদ্ধার মধ্যে দিয়ে, ভালোবাসার মধ্যে দিয়ে নতুন জীবন দান করা যায়, মা সেইটি করেছেন। গিরিশচন্দ্রকে যেমন বলেছেন, আমি কথার কথা মা না, আমি গুরুপত্নী না, আমি পাতানো মা না, আমি সত্যিকারের মা, তেমনি তারা সুন্দরীর জীবন পাল্টে দিয়েছিলেন মা। আমার খুব কষ্ট হয় যখন দেখি তারা সুন্দরীর নামে একটি একাঙ্ক নাটক হচ্ছে, সেখানে বহু মানুষ বহু টাকার টিকিট কেটে দেখতে যাচ্ছেন, সেখানে মার কোনো উল্লেখ নেই। তারা সুন্দরীর জীবন স্বামী ব্রহ্মানন্দ এবং মা ছাড়া অসম্পূর্ণ। তারা যদি না থাকতেন তাহলে তারা সুন্দরী যন্ত্রণা পেতে পেতে, কষ্ট পেতে পেতে মারা যেতেন। বাংলা থিয়েটারে যারা অভিনয় করেছেন মহিলা, তারা যে গালাগাল পুরুষদের কাছে শুনেছেন, যে যারা যারা তাদের সঙ্গে সহ অভিনেতা ছিলেন তারা যে গালাগাল দিয়েছেন, তারা অভিনয় যেমন পাশে অভিনয় করতেন, তারপরে শুরু হতো গালাগাল দেওয়া, এবং যদি একটু ভুল করে ফেলতেন কি অপমান তাদের সহ্য করতে হয়েছে। সেইখানে মা ছিলেন তাদের ধ্রুবতারার মতন। মার দিকে তাকিয়ে, মার উষ্ণ সান্নিধ্য পেয়ে, মার ব্যক্তিগত জীবনের স্পর্শ পেয়ে তাদের জীবন ধন্য হয়েছিল। সমাজ সংস্কারক ছিলেন শ্রীরামকৃষ্ণ। শুধুমাত্র স্বামীজির ভাষায় যে আমার কাজ কোনো কসমেটিক চেঞ্জেস নয়, স্টেম ব্রাঞ্চ রিফর্ম, মানুষের মনোরাজ্যের পরিবর্তন চেয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। মোড় ঘুরিয়ে দাও, তুমি যে চোখে সমাজটাকে দেখছো, যে চোখে জীবনটাকে দেখছো, শুধু তার মোড়টা ঘুরিয়ে দাও, তাহলেই তুমি অনন্ত আনন্দের জীবন কাটাতে পারবে। সারদা মার যে দীর্ঘ জীবন এবং 18 বছরের যে সংঘের নেতৃত্ব দান, সেই কাজই তিনি করে গেছেন। সংঘ যখন বিপদে পড়েছে তিনি পাশে দাঁড়িয়েছেন, এবং সমাজ সংস্কারের মধ্যে দিয়ে তিনি নিজে, যারা তার সংস্পর্শ লাভ করেছেন তাদের তিনি ধন্য করেছেন। জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও তিনি বলেছেন, যদি সংসারে শান্তি চাও মা, দোষ দেখবে নিজের, কারুর দোষ দেখবে না। এই সংসার তোমার, সংসারকে আপন করে নিতে শেখো। এই যে দোষ দেখবে নিজে, সেলফ অ্যানালিসিসের মধ্যে যাও, নিজের যা ত্রুটি সেটাকে সারিয়ে নাও, এবং মানুষকে সেবা করে কৃতার্থ এবং ধন্য হও। মার এই জীবন মানুষকে উদ্বুদ্ধ করেছে, প্রেরণা দিয়েছে, এবং রামকৃষ্ণ মিশনকে কঠিনতম দিনে মার আশীর্বাদ, প্রাণশক্তি ছিল রামকৃষ্ণ মিশনের। সব বিপদ কাটিয়ে 2026 সালে মিশন যে অন্য জায়গায় গিয়ে পৌঁছেছে, তার পিছনে ছিল মা শারদার আশীর্বাদ এবং তার উষ্ণ সান্নিধ্য। আপনাদের নমস্কার জানিয়ে আজকে শেষ করছি। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম প্রাণারাম।